তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কি জন্য এসেছিল? বললো যে ওদের বাড়ি বিক্রমপুর, আমার কাছে কবিরাজি শিখতে এসেছিল। ও, তা তুমি কি বললে? আমি বললাম যে এখন আমার শরীরটা ভালো নেই, আমি ওসব এখন শেখাতে পারবো না। বেশ করেছো, এখন কিছুদিন একটু বিশ্রাম নাও। এখন আর ও সমস্ত ঝামেলা ঘাড়ে নেওয়ার দরকার নেই। ছেলেটাকে দেখার পর থেকে মনটা খুব ভারী হয়ে যাচ্ছে। কেন? ছেলেটাকে যখন বলেই দিয়েছো যে শেখাতে পারবে না, তাহলে আর ওসব নিয়ে শুধু শুধু চিন্তা করছো কেন? ছেলেটার নাম মিজান। মিজান? শুধু নামই নয়, চেহারার মধ্যেও একটা অদ্ভুত মিল আছে আমাদের মিজানের সঙ্গে। মিজান বেঁচে থাকলে এখন ওর বয়সই হতো। আমাকে একটু ডাকলে না কেন? আমি একটু দেখতাম। আমার দুটো ছেলেকে আল্লাহ আমার কাছ থেকে তুলে নিয়ে গেছে। আল্লাহ মনে হয় এই জন্যই ওকে এখানে পাঠিয়েছে। কি যাতা বলছো? একটা অজানা অচেনা ছেলে আর আমার সন্তানের জায়গা ওই বাইরের ছেলেটা নিতে পারে? সুলতান চলে যাওয়ার পর থেকে আমি মিজানকে শুধু স্বপ্ন দেখি। মিজান আমার দিকে দুহাত বাড়িয়ে শুধু বলে, মা আমাকে কোলে নাও, আমি এসেছি। যেই আমি ওর কাছে যাই অমনি ছুটে পালিয়ে যাই। এই সবকিছুর মধ্যে এর কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। আল্লাহ কখন কি চান সেটা কি কেউ জানে? স্বপ্ন আল্লাহ দেখায় না, মানুষ সারাদিন যেটা ভাবে তারই প্রতিফলন ঘটে স্বপ্নে। তুমি সারাদিন মিজানের কথা ভাবো, তাই স্বপ্নেও মিজানকে দেখো। তাহলে সুলতান চলে যাওয়ার পর থেকেই কেন? এর আগে কি আমি মিজানকে ভালোবাসতাম না? তা না পেয়ারা, সুলতানের চলে যাওয়াটা তুমি মেনে নিতে পারো না। এই সুলতানের ফাঁকা জায়গাটা তোমার মস্তিষ্ক মিজানের ভাবনা দিয়ে পূরণ করতে চেয়েছে। একজন মায়ের কাছে তার সব সন্তানই সমান। কাউকে দিয়ে সেই জায়গা পূরণ হয় না। আমার যা ক্ষতি হয়েছে তা কাউকে দিয়ে পূরণ হবে না। তাহলে একটু আগে যে বললেন মিজান নামের ছেলেটাকে আল্লাহ পাঠিয়েছে আপনার সন্তানদের জায়গায়? এত বড় কথা তুই বলতে পারলি? তোর মুখে একটু আটকালো না? ভুলে যাস না, সুলতান তোর স্বামী হলেও আমার সন্তান। অনেক কথা বলতে শিখেছিস না? এখন আমি যদি বলি
যে তোর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমার সুলতানের এই অবস্থা? প্রথমে কালা জ্বর, তারপর এখন এই অবস্থা। আমার সংসারে তোর পা পড়ার পর থেকেই এরকম করে অমঙ্গল হচ্ছে। একটা মাকে তুই কষ্ট দিয়ে কথা বলেছিস, তোর কোনোদিনও ভালো হবে না, এই তোকে আমি বলে দিলাম। সন্তান হারানোর বেদনায় তোমার সমস্ত বোধ বুদ্ধি লোপ পেয়েছে। তোমার এই ধরনের আচরণ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি এত বছর সংসার করার পর এত ছোট কথা বলতে পারো, এত নিচু কথা বলতে পারো, সেটা আমার কল্পনা রয়েছে। তোমাকে আমার স্ত্রী ভাবতে লজ্জা হচ্ছে। মা, ভাবি বোধহয় অসুস্থ, কেমন যেন পাগলের মতো করছে। ন্যাকামো! আমার ছেলেটাকে খেয়ে এখন নাটক করছে। এসব তুমি কি চাতা বলছো মা? ঠিকই বলছি। আমাকে কেন রাখছিস? যা না, গিয়ে ওর প্রাণের মানুষ হীরাকে ডেকে নিয়ে আয়। দেখবি যে তোর ভাবি ওকে দেখেই সুস্থ হয়ে গেছে। ভাবি, ভাবি ওঠো, ভাবি, ভাবি ওঠো। গুল, গুল, ও গুল, গুল, গুল চোখ খোল, গুল, গুল, ও গুল। ভাবি, এই তো ভাবির বোধহয় জ্ঞান ফিরছে। কি গুল, শরীর খুব খারাপ লাগছে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে রে, বল। ভাবি, ভাবি কথা বলছো না কেন? ভাবি কথা বলো। আপা, তোমার ভাইজান কোথায়? তোমার ভাইজান আসবে তো, আমাকে সাজতে হবে। চাচি, তুমি আমার চুলটা বেঁধে দাও না। না না, আমি গোসল করে আসি। দেখি চাচি। ভাবি, কি বলছো ভাবি? ভাইজান তো আর আসবে না। আসবে, নিশ্চয়ই আসবে। উনি যদি এসে দেখে আমি সাজিনি, চুল বাঁধিনি, টিপ পরিনি, তাহলে খুব রাগ করবে। গুল, গুল, সুলতান আর নেই, গুল, সুলতান আর নেই। না, উনি আসবে, উনি ঠিক ফিরে আসবে। না রে গুল, সে কোনোদিনও ফিরে আসবে না। ওরা ওকে মেরে ফেলেছে। তোর পড়ার কপাল, তাই তো তোর কপালে এত দুঃখ লেখা, এত দুঃখ। না, আমি তোমাদের কারো কথা বিশ্বাস করি না। উনি বেঁচে আছেন, আমি যাবো, আমাকে যেতে হবে। দেখি, সরো, আমাকে যেতে দাও। কোথায় যাবি তুই? যেখানে উনি আছেন, উনি তো ঢাকাতে চাকরি করেন, আমি ওনার বাসা চিনি। জানো, হয়তোবা উনি আমার সাথে লুকোচুরি খেলছেন, আমাকে কষ্ট দিয়ে উনি মজা পান। তাছাড়া হয়তো আমার জন্য উনি চিঠি লিখবেন, আমার নামে চিঠি আসবে, তাতে কত সোহাগের কথা লেখা থাকবে। সেসব কথা কিন্তু তোমাদের আমি বলতে পারবো না। সব মিথ্যে ভাবি, সব মিথ্যে। ভাই জানার নেই, আর এটাই সত্যি। না না, উনি মরতে পারেন না, উনি কিছুতেই মরতে পারেন না। তাছাড়া যাওয়ার সময় আমাকে উনি কথা দিয়ে গেছেন, ঢাকা থেকে আমার জন্য জামদানি শাড়ি নিয়ে আসবেন। উনি না আসলে আমার কষ্ট হবে, সেটা উনি জানেন। আমাদের চাওয়া পাওয়ার উপর কি জগৎ সংসার চলে ভাবি? এই জগৎ বড় নিষ্ঠুর, যার যখন ডাক আসে তাকে তখনই সবকিছু ছেড়ে চলে যেতে হয়। পড়ে থাকে শুধু বাইরের শরীরটা, সেটাকে আমরা তো আপন ভেবে কবর দেই। উনি মারা গেছেন, তার প্রমাণ কি চাচি? তাকে তুমি কবর দেবে? উনি তো হারিয়ে গেছেন। ওনার জন্য আমার অপেক্ষা করতে হবে, একদিন উনি ঠিক ফিরে আসবে। যে যায় চিরদিনের জন্য যায় ভাবি, আর কখনো ফেরে। তুমি জেনে রাখো,
ভাইজান আর কখনো ফিরবে না ভাবি, কখনো না। উনি বলেছেন উনি আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। আমি জানি উনি আমার কাছে আছেন, আমি টের পাই। চাচি, উনি মারা যাননি। দেখি সরো, আমাকে যেতে দাও। চাচি সরো, বোঝার চেষ্টা কর। কি হচ্ছে সব? কি হচ্ছে? গুল, গুল, আই গুল, কি হচ্ছে গুল? আরেকটা গুল, গুল, গুল। আমার মাফ করবে। আমার যা শারীরিক এবং মানসিক অবস্থা, তাতে আমার কোনো কিছুতে মনোযোগ দেওয়া সম্ভব না। আর মনোযোগ না থাকলে এই কাজটি করা যায় না। আমাকে দয়া করে আর অনুরোধ করুন না। আহা, দুশ্চিন্তা করো না তো। কর্তা এমন লোকই না, মন মেজাজ একটু খারাপ তো, এই জন্য লাস্ট পর্যন্ত কর্তার কাছ থেকে কেউ খালি হাতে ফেরত যায় নাই। তাহলে আমাকে ফিরিয়ে দিল কেন? আমি যে অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি। আমি যে খালি হাতে ফিরতে চাই না মোহন ভাই। ধুর, খালি হাতে ফিরবা কেন? কর্তার মনের অবস্থাটা একটু ভালো হোক, তারপরে না হয় আরেকবার যাওয়া যাবে। তুমি একদম চিন্তা করো না, লোকটা অনেক ভালো। সারা জীবন খালি অন্যর কথাই চিন্তা করে গেল, নিজের কথা একদম ভাবলো না। আমার মতো মুখ্য মানুষরা যদি কবিরাজি শেখাইতে পারে, তো তোমার মতো শিক্ষিত মানুষরা শেখাইবো না? আচ্ছা, ওনার ছেলের কি হয়েছিল? সুলতানকে ইংরেজ পুলিশ গুলি করে মারছে। সে স্বদেশী করতো, কিন্তু সেটা কর্তা জানতো না, এমনকি বাড়ির অন্য কেউ জানতো না। কি সর্বনাশ! বাড়ির কেউ টের পায়নি? সুলতান খুব ভদ্র সাদা সিধা ছেলে ছিল। ও যে স্বদেশী করতে পারে গ্রামের কেউ বিশ্বাসই করে না। এই তো কয়েকদিন আগে ধুমধাম করে তার বিয়ে দেওয়া হইলো, ঠিক মতো সংসারটাও করতে পারলো না, তার আগে পৃথিবী ছেড়ে চলে গেল। বউটার কথা ভাবলে কষ্টে আমার বুকটা ফেটে যায়। এত সুন্দর রূপ, এত ভালো ব্যবহার, অল্প বয়সে স্বামীটাকে হারালো। ওর কষ্টের কথা ভাবলে আমার অনেক কষ্ট হয়। স্বামী হারা একটা মেয়ে মানুষের কষ্ট আরেকটা মেয়েই ভালো বোঝে। মোহর কবিরাজের আর কোনো ছেলে নেই? তা আছে, ছেলে মেয়ে জামাই, কিন্তু কি লাভ? বড় ছেলে ঢাকায় থাকে, পুলিশে চাকরি করে, বউর কথায় উঠে আর বসে। মেয়েটা অনেক দিন ধরে বাপের বাড়িতে। আর ছোট ছেলে, সে তো অনেক ছোট। ভরসার মধ্যে ছিল সুলতান, সেও চলে গেল। ওই বাড়িতে যে কি হয়েছে, প্রথমে মারা গেল কর্তার ছোট ছেলে, তারপরে কর্তার ভাই, এখন সুলতানও। একটা মানুষ যে এত কষ্ট সহ্য করে বেঁচে আছে, এটাই তো অনেক কিছু। এই কারণেই তো তিনি নিজেকে গ্রামের মানুষ আর রোগীদের মধ্যে সঁপে দিয়েছে। সারা জীবন নিজের জন্য কিছুই করতে পারলো না। কোনোদিনও মানুষের কাছ থেকে চিকিৎসা করে দুই পয়সা চায়া দেখে নাই। একে একে বাপ দাদার জমি জায়গা বিক্রি করে পোলা বান্ধে পড়ালেখা শিখেছে, ওদের মানুষ করছে। এই ধরনের মানুষ তুমি সাত গায়ে খুঁজেও পাবা না। আমি না এরকমই একজন মানুষ খুঁজছিলাম, যে কিনা নিঃস্বার্থভাবে জনগণের সেবা করবে। আমি তো তাই করতে চাই। আমাকে যেভাবেই হোক মোহর কবিরাজের কাছ থেকে কবিরাজি শিখতেই হবে। আমি অপেক্ষা করব, রোজ যাবো ওনার কাছে, দেখি না কেমন করে উনি আমাকে না শিখিয়ে থাকতে পারে। এই হইল গিয়া কথার মতো কথা, এত সহজে কেউ হাল ছাড়ে? আমি বলি কি, কালকে সকালে চলো আবার যাই কর্তার কাছে, দেখি না কি বলে। হ্যাঁ ভাইজান,
বুঝলে ভাইয়া, আমার ভাবি সাহেব আবার একটু রাগী প্রকৃতি। একবার যদি রেগে যায় তখন কপালে কিছুই জুটবে না। খেয়ে না। এই ফিসফিস করে কি বলছো? না মানে বলছিলাম আর কি, কালকে সকাল সকাল কর্তার বাড়িতে যাইতে হবে। মিথ্যে বলবে না, বুঝেছো? আমি সবই বুঝি। তুমি কিছু মনে করো না ভাইয়া, তোমার ভাবি সাহেবের উপর থেকে একটু শক্ত, ভিতরে ভিতরে খুবই নরম। নাও নাও, খাও খাও। মোহন এসছিস? তুই আমার সঙ্গে একটু বিলের ধারে চলতো। কি ব্যাপার তুমি? তুমি এখানে কি করছো? কাল তো আমি বাড়ি যাইনি, এই গ্রামেই ছিলাম। আসলে কর্তা ও কালকে আমার বাড়িতে ছিল। হয়েছে কি, কালকে এখান থেকে যাওয়ার সময় দেখি রাস্তায় তারা আমার জন্য অপেক্ষা করতেছে। তারপরে কত আকুতি মিনতি করলো, আমি যেন আপনারা বুঝাই। আমার যা বলার সেটা তো আমি গতকালকে ওকে বলে দিয়েছি। আমার পক্ষে কবিরাজি শেখানো সম্ভব না। কর্তা, আমি ওরা অনেক বড় মুখ করে নিয়ে আসছি, আপনি আমার কথাটা অন্তত রাখেন। ও খুব ভালো ছেলে। তাহলে তুই শেখা, আমি পারবো না। আমার কি সেই মুরত আছে নাকি? আপনি আমার গুরু, আমি আপনার সেলা। গুরু হয়ে সেলার এই কথাটা রাখবেন না। তুই তো আমার অবস্থা জানিস, তারপরও কেন জোর করছিস? আমার এখন যে মনের অবস্থা, তাতে আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। যা করি শুধু মনের জন্য। আমি তা জানি কর্তা, আপনি বলে তো এতদিন টিকে আছেন। অন্য কেউ হলে কবেই তো ভাগ্য সব কথা। কিন্তু কর্তা, কবিরাজ তো আপনার প্রাণ, আপনি তো এটা ছাড়া বাঁচতে পারবেন না। তাই বলছিলাম কি, এই ছেলেটারে শিখাইলে আপনার মনটা ভালো থাকবো। ছোট মুখে বড় কথা বলে ফেলাইলাম মনে হয়। কিন্তু কথা, আপনার এভাবে তিলে তিলে মরতে দেখতে ভালো লাগে না আমার। যাক ওসব কথা, যাক মোহন, আমি তোকে অনুরোধ করছি, এসব কথা বলে তুই আমাকে আর বিরক্ত করিস না। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, অন্তত একটা মাস আমাকে শেখান। কবিরাজি শিক্ষা কোনো ছেলে খেলা না যে এক মাসেই শেখানো সম্ভব। তুমি কি ভেবেছ কবিরাজি শিক্ষা খুব সহজ? এক মাসে প্রাথমিক শিক্ষাটুকু হবে না। না না কবিরাজ মশাই, আপনি যতদিন শেখাতে চান আমি ততদিন শিখব। আমি চাই আমার বিদ্যা শিক্ষা সম্পূর্ণ হোক, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি বিক্রমপুর ফিরে যাও। না না, আমি ফিরে যেতে পারবো না, আমি অপেক্ষা করব। যতদিন না আপনি আমাকে কবিরাজি বিদ্যা শেখান আমি ততদিন অপেক্ষা করব। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার কথা পরিষ্কার জানিয়ে দিলাম, আমার পক্ষে কবিরাজি শেখানো সম্ভব না। এত ভাঙ্গা পড়ো না। শোনো, আমার কর্তা লোক ভালো, আর আল্লাহ চায় যদি তুমি তার কাছ থেকে কবিরাজি শেখায় এই গ্রাম থেকে যাবা। এত এত ভাঙ্গা পড়ো না তো। চলো চলো আমার সাথে চলো, আসো আসো আসো। মোহন, একটু এদিকে শোন তো। আসতেছি ভাবি সাহেব। তুমি একটু দাঁড়াও, আমি একটু ভাবি সাহেবের সাথে কথা বলে আসি। হ্যাঁ, তুই ভাবি সাহেব। কি হয়েছে রে? ওই ছেলেটা কে? ওর নাম মিজান, কর্তার কাছে আসছে, কবিরাজি শিখতে চায়। ওর নামে মিজান?
খুবই ভালো ছেলে, যেমন ভদ্র তেমন তার ব্যবহার। ডাক্তার একবার। আচ্ছা, বুবু, তোমার কি মাথা খারাপ হয়েছে? বাইরের একটা ছেলেকে এখানে ডাকবে? শুনলি না, ওর নাম মিজান। চলো, তোমার কাজ বোধহয় হয়ে গেছে। মানে শোনো, একবার যদি ভাবি সাপটা রাজি করাতে পারো, তবে ভাবি সাহেবের কথা কর্তার ফেলতে পারবো না। চলো চলো, আসো। ভাবি সাহেব, ওর নামে মিজান। তা তুমি কি উদ্দেশ্যে এখানে? আমি সেই বিক্রমপুর থেকে এসেছি কবিরাজি শিখতে। অনেক আশা নিয়ে এসেছি, কিন্তু কবিরাজ মশাই কিছুতেই রাজি হচ্ছে না কবিরাজি শেখাতে। ওনার শরীর তো খুব খারাপ, আর তাছাড়া এখন আমাদের যে মানসিক অবস্থা, এই জন্য উনি কিছুই করতে পারছেন না। ভাবি সাহেব, আপনি যদি বলেন তাহলে কর্তা আপনার কথা ফেলতে পারবো না। মিজান খুবই ভালো ছেলে, ও মানুষের জন্য কিছু করতে চায়। গরিব মানুষ চিকিৎসা পেয়ে একটু ভালো থাকবে, এইটাই ওর স্বপ্ন। আপনি যদি আমার এইটুকু উপকার করেন, যদিও আমি ভুল সময় এসেছি, জানি আপনাদের মন মানসিকতার অবস্থা ভালো নেই, তারপরে অনুরোধ করছি, দেখুন আপনার যা ক্ষতি হয়েছে তা হয়তো কখনো পূরণ হবে না, কিন্তু আমি তো আপনার ছেলেরই মতো। আজ আপনার ছেলে যদি বলতো, তাহলে কি আপনি ফিরিয়ে দিতে পারতেন? যদি অন্যায় কিছু বলে থাকি, আপনার মনে দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি ক্ষমা করে দেবেন। আমার ছেলে মিজান যদি বেঁচে থাকতো, তাহলে আজ তোমার মতোই হতো। তোমাকে দেখতেও ঠিক মিজানের মতনই লাগছে। তুমি আর যাও বাবা, আমি দেখি ওনার সঙ্গে কথা বলে কিছু করতে পারি কিনা। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার এই দিন জীবনেও ভুলতে পারবো না। আপনার মিজানের জায়গা হয়তো আমি কোনোদিনও নিতে পারবো না, কিন্তু মিজান হয়ে ওঠার চেষ্টা করব। আমার তো আম্মা নেই, তাই আজ থেকে আমি আপনাকে আম্মা বলেই ডাকব। আসলে এত লোক, এত ভিড় আমার ভালো লাগছে না। আগে একটা সময় ছিল, কিন্তু এখন আমার মন তো ভালো নেই। বাইরের লোকজন দেখলে এখন আমার বিরক্ত লাগে। বুঝতে পেরেছি, তুমি ওই মিজানের কথা বলছো, তাই তো? ঠিক বলেছো, আব্বা আমার সবকিছুতেই বাড়াবাড়ি। কেন যেরকম একটা বাইরের লোককে পাত্তা দিচ্ছে আমি বুঝি না। লোকটা কেন এসেছে বলো তো? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি,
হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।